প্রীতমের ফোনের মেসেজটা দেখে মৃন্ময়ীর চোখে মুখে জ্বলে উঠল উচ্ছ্বাসের হাসি। সে আনন্দে মনে মনে বলে উঠল, প্রীতমবাবু, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু মনের সঙ্গে যুদ্ধ করতে আমি আর পারছি না। আপনাকে আপন করে পেতে, নিজের করে পেতে আমার যে খুব ইচ্ছা করছে, কিন্তু আমি যে আপনাকে ঠকাতে পারবো না। আমি রিতমবাবুর কাছে চুক্তিবদ্ধ, আমি তার কাছে নিজেকে বিসর্জন দেব। তাই যতক্ষণ না আমি এই সমস্যাটা সমাধান করতে পারছি, ততক্ষণ আমি আপনার কাছে যেতে পারবো না। আপনি কষ্ট পাচ্ছেন আমি জানি, কিন্তু আমি যদি আপনাকে সব কথা বলতাম, আপনি নিজেকে দোষারোপ করতেন, নিজেকে ক্ষমা করতে পারতেন না, নিজেকে কষ্ট দিতেন। এতে সমস্যা আরও বাড়ত, বই কমতো না। আপনি শুধু আর একটা দিন আমাকে সময় দিন, আমাদের ফুলশয্যার দিনই কেটে যাবে আমার আর আপনার মধ্যেকার সমস্ত দূরত্ব, সমস্ত ব্যবধান। পিসিমা সেদিন বলেছিলেন 10 হাতে আমাকে সংসারটা সামলাতে, সব কিছু দেখে রাখতে। ঠিকই বলেছেন, আমাকে দুর্গার মতো ঝাঁপিয়ে পড়তে হবে আমার স্বামীকে বাঁচাতে, সংসার বাঁচাতে, নিজের কলঙ্ক মুক্ত করতে আমি দুর্গা হব। এর জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব। মৃন্ময়ী জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে দেখে, আকাশে সবেমাত্র ঘন অন্ধকার কেটে একটু আলোর আভাস দেখা যাচ্ছে। মৃন্ময়ী বোঝে তার জীবনও এবার ঘন অন্ধকার দূর হয়ে সকাল হতে যাচ্ছে। সে তাড়াতাড়ি স্নান করে ঠাকুরের ঘরে গিয়ে পুজো করে ঠাকুরকে বলে, ঠাকুর, তুমি আমাকে অনেক দিয়েছ, আমাকে আজ একটু সাহায্য করো, আমি যেন প্রীতম বাবুর বিশ্বাস রাখতে পারি। তুমি তো অন্তর্যামী, তুমি তো মনের কথা সব বুঝে যাও। তুমি তো জানো আমার কতদিনের প্রতীক্ষিত প্রীতম বাবুর দেওয়া সিঁদুর, টিপ, শাখা পলা পড়েছি। বিবাহিত জীবনে আজ প্রথম তোমার চরণে আমি ফুল দিলাম। তুমি তো জানো সেদিন রিতম বাবুর প্রস্তাবে রাজি না হওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তাহলে তুমি আমার সাথে থেকো ঠাকুর, একটুখানি সহায় হও। আমি যেন মরার দিন পর্যন্ত প্রীতম বাবুর স্ত্রী হয়ে তোমাকে পুজো করে যেতে পারি মা। মৃন্ময়ী ঠাকুর ঘর থেকে এসে আস্তে আস্তে প্রীতম বাবুর ঘরে ঢুকে দেখে প্রীতম বাবু চুপচাপ শুয়ে আছে। সে তার পাশে গিয়ে বসে বলে, আমি জানি আপনি ঘুমাননি, আপনার ভয় নেই। আজ আমি আর আপনার পা ধরে আমাকে গ্রহণ করার কথা বলবো না, কারণ অলরেডি আমি আপনার স্ত্রী। প্রীতম মৃন্ময়ীর দিক থেকে মুখ ফিরিয়ে উল্টো দিকে শোয়। মৃন্ময়ী হেসে বলে, এত রাগ আমার বরের যে আমার মুখও দেখতে চান না। আপনার কি আর একটা দিনও সবুর হচ্ছে না? কাল তো আমাদের ফুলশয্যা। প্রীতম এবার উঠে বসে বলে, তুমি কি চাও বলো তো? আমি বুঝতে পারছি না তুমি কি চাইছো। কখনো হাসছো, কখনো কাঁদছো। মৃন্ময়ী এবার দেখতে পায় প্রীতমের চোখে জল। সে এবার প্রীতমকে বলে, পুরুষদের চোখে জল মানায় না। প্রীতম বলে, ঠিকই বলেছ, কষ্ট তো শুধু তোমাদেরই হয়, কাঁদতে শুধু তোমরাই পারো, এটা তোমাদেরই শুধু অধিকার, তাই না? মৃন্ময়ী বলে, আমি সব জানি প্রীতম বাবু, কষ্টে আপনার বুক ফেটে যাচ্ছে, কষ্ট পেতে আর আপনাকে আমি দেব না। তাই তো আপনাকে বলতে এসেছি, আপনি শুধু আমাকে একটু সাহায্য করুন। প্রীতম মৃন্ময়ীকে তাড়াতাড়ি বলে, তোমার কি সাহায্য চাই? যা চাও আমি তোমাকে সাহায্য করব। তুমি বলো মৃন্ময়ী, তুমি যদি কোনো ভুল করে থাকো আমি সেই ভুল নিজের ঘাড়ে তুলে নেব। মৃন্ময়ী বলে, এই আপনি কিছুক্ষণ আগে আমাকে বললেন আমাকে আপনি আপনার থেকেও বেশি বিশ্বাস করেন, তাহলে আপনার বিশ্বাস এত ঠুনকো কেন? কেন আপনার বিশ্বাসের কোনো জোর নেই? আসলে কি বলুন তো প্রীতম বাবু, আপনি আমাকে বিশ্বাস করেন ঠিকই, কিন্তু আমার জন্ম পরিচয়টা মাঝে মাঝে আপনার মনে অবিশ্বাসের ঝড় তোলে। প্রীতম বলে, তুমি আমাকে ভুল বুঝছো, ভুল ভাবছো। আমার জায়গায় তুমি একবার থেকে ভাবো। যাই হোক মৃন্ময়ী, তুমি আমাকে যা খুশি ভাবো, যা খুশি বলো, তাতে আমার কোনো অসুবিধা নেই। তুমি শুধু বলো তুমি কি সাহায্য চাও আমার থেকে। মৃন্ময়ী বলে, আপনি আমাকে সাহায্যের বিনিময়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, কাজে আপনি বাধা দিতে পারবেন না। এই শর্তগুলোতে যদি রাজি থাকেন তবেই বলবো। প্রীতম বলে, তাই হবে, তুমি বলো, আমি সবেতেই রাজি। মৃন্ময়ী বলে, সব কথা আপনাকে আমি বলবো, শুধু একটু ধৈর্য ধরুন, একটু আমার উপর বিশ্বাস রাখুন। প্রীতম বলে, কোনোদিন আমি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি, আজও করব না। মৃন্ময়ী বলে, আমাকে 2 দিন বাড়ি থেকে একা বেরোতে হবে। কোথায় যাচ্ছি, কখন ফিরবো,
কোনো প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারবো না, কোনো প্রশ্ন আমাকে আপনি করবেন না। আর একটা কথা প্রীতমবাবু, আপনার যতগুলো ব্যাংকের অ্যাকাউন্ট আছে তার প্রত্যেকটা পাস বইগুলো আমার চাই। প্রীতম বলে, ঠিক আছে, আমি সব দিচ্ছি তোমায়, কিন্তু তুমি আমায় বলো কত টাকা তোমার লাগবে, আমি তাই দেব। শুধু তুমি কোনো বিপদে ঝাঁপ দিও না প্লিজ। তুমি ছাড়া আমার যে কেউ নেই, তোমাকে একবার কাছে পেয়ে আমি হারাতে পারবো না। মৃন্ময়ী বলে, আপনি ছাড়া আমারও কেউ নেই, আমার জীবনে শুধু একটাই নাম, সেটা আপনি প্রীতমবাবু। একটু ভাবুন, আপনার কি মনে হচ্ছে আপনার আমাকে চেনার মধ্যে কোনো খাদ আছে? আসলে আপনি আমায় আজ যেভাবে দেখেছেন তাতে আপনার আজকে মনে হবে চেনেন না, কিন্তু মৃন্ময়ী সেই মৃন্ময়ী আছে। মৃন্ময়ী প্রীতমের ঘর থেকে বেরিয়ে গেলে প্রীতম বলে, না, চুপ করে থাকলে চলবে না। এই একটা দিনে মৃন্ময়ী হয়তো তার বড় ক্ষতি করে ফেলবে। আমাকে বাচ্চু ও রূপকের সাথে কথা বলতে হবে। প্রীতম বাচ্চু ও রূপকের কাছে মৃন্ময়ীর 5 লক্ষ টাকা জোগাড় করার ব্যাপারটা জানতে চায়, কিন্তু সবাই একই রকম ধোঁয়াশায়। মৃন্ময়ী বিয়ের পরের দিন সব নিয়মকানুন সেরে বের হতে যাবে, এমন সময় বাচ্চুদা তার সামনে দাঁড়িয়ে বলে, আমাদেরকে বল, তোর কি সমস্যা হয়েছে? আমরা সবাই তোর সাথে আছি, পাশে আছি, বল না বোন, তুই কি ক্ষতি করছিস নিজের? মৃন্ময়ী মৃদু হেসে বলে, আচ্ছা বাচ্চুদা, তুমি তো আমাকে সেই ছোটবেলা থেকে দেখছো, কখনো আমাকে খারাপ কিছু করতে দেখেছো? এই যে রূপক, তুমিও তো আমাকে কটা বছর দেখেছো, আমার মধ্যে খারাপ কিছু দেখেছো কখনো? আর যদি আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো, তোমরা কি এই ভয়টাই পেতে যেটা আমাকে নিয়ে পাচ্ছ? নাকি আমার মায়ের পরিচয়ের জন্য তোমাদের মনে এত আশঙ্কা হচ্ছে? সবাই মৃন্ময়ীকে বলে, তুমি আমাদের ভুল বুঝছো। মৃন্ময়ী বলে, তাহলে আমায় বাধা দিও না, বলে বাড়ি থেকে বের হয়ে যায়। মৃন্ময়ী যাওয়া দেখে সবাই শুধু নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখে। প্রীতম সবাইকে অনুরোধ করে যাতে কেউ মৃন্ময়ীর কোনো কাজে বাধা না দেয়। আসলে প্রীতমের মৃন্ময়ীর উপর বিশ্বাস আছে, সে জানে মৃন্ময়ী কোনো খারাপ কাজ করবে না। মৃন্ময়ী দুপুরে ফিরে এলে তার চোখে মুখে সবাই দেখে একটা দুশ্চিন্তার ছাপ। অন্য দিনের মতো সবাইকে খেতে দিয়ে মৃন্ময়ী নিজে খায়, কিন্তু প্রীতমের মৃন্ময়ীকে দেখে ভালো লাগে না। দুপুরের খাওয়া দাওয়ার পর মৃন্ময়ী একটা সাদা কাগজ নিয়ে প্রীতমের কাছে গিয়ে তাতে সই করার কথা বলে। প্রীতম তাতে সই করে দেয়। মৃন্ময়ী তাকে প্রণাম করে বলে, আশীর্বাদ করুন আমি যেন সফল হই, বলে ঘর থেকে বের হয়ে যায়। মৃন্ময়ী চলে গেলে প্রীতম ভাবে, মৃন্ময়ীর চোখে জ্বলছে দাউ দাউ করে আগুন। কেন সেই আগুন জ্বলছে? সেই আগুনে মৃন্ময়ী কি শেষ করতে চাইছে? প্রীতম দেখে মৃন্ময়ী আবার বাড়ি থেকে বের হচ্ছে। যাবার সময় সে প্রীতমকে বলে যায়, আসছি। ব্যাংকে যেতে যেতে মৃন্ময়ী সারা রাস্তা শুধু ঠাকুরকে ডেকে বলছে, সবকিছু তুমি আমায় দিয়ে আবার তুমি কেড়ে নিও না ঠাকুর। ব্যাংকে গিয়ে মৃন্ময়ী এবার সবকিছুর সমাধান করে ফেলে। এবার তার কাছে শুধু সময়ের অপেক্ষা, কালকে সন্ধেবেলা সবকিছুর অবসান হবে, সবকিছু সমাধান হয়ে যাবে। মৃন্ময়ী হাসি মুখে ব্যাংক থেকে বাড়ি ফিরে আসে। সে প্রীতমকে অনুরোধ করে তার দাদাদের নিমন্ত্রণ জানানোর কথা। প্রীতমের মেজদা দেশের বাইরে থাকলেও বরদা এখন কলকাতাতেই আছে, তাকেও তার পরিবারকে যেন অবশ্যই তাদের ফুলশয্যার দিন উপস্থিত থাকতে বলে। প্রীতম বাচ্চু ও তার প্রিয়জনদের বারবার অনুরোধ করে প্রীতমের সাথে তার বিয়ে হয়েছে সেটা যেন তার বলা না পর্যন্ত তার দাদাদের কেউ না বলে। এতে প্রীতমের শত বাধা থাকলেও মৃন্ময়ীর কথা ভেবে প্রীতম তার বরদা ও তার স্ত্রী এবং ছেলে মেয়েদের অবশ্যই বিয়েতে আসার জন্য অনুরোধ করে। বিকেল হতে না হতেই বরদা ও তার পরিবারের সবাই তাদের বাড়িতে চলে আসে। সবাই এসেই বারবার প্রীতমের বউকে দেখতে চাইলেও মৃন্ময়ীর কথা মতো কেউ বউয়ের কথা বলে না। তারপর প্রীতমের বরদা শুধুই মৃন্ময়ীকে খোঁজে। তারপর দেখে মৃন্ময়ী জল মিষ্টি সবকিছু সাজিয়ে তাদের জন্য তাদের সামনে আসছে। তার পরনে বিবাহের কোনো চিহ্ন নেই, হাতে নেই শাখা পলা, সিঁথিতে নেই কোনো সিঁদুর, কপালে নেই লাল টিপ। সে অবিবাহিত মেয়ের মতো এসে দাঁড়ায়। তাকে দেখে প্রীতম, বাচ্চুদার স্ত্রী, পিসিমা সবাই অবাক হয়ে শুধু তাকিয়ে থাকে। সবার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ মৃন্ময়ীর এই সিদ্ধান্তকে মানতে না পেরে প্রতিবাদ করতে যাবে, এমন সময় প্রীতম সবাইকে ইশারায় বারণ করে দেয়। মৃন্ময়ী এসে রীতম বাবুকে জল মিষ্টি দেয়। তখন রীতম বাবুর স্ত্রী ও সন্তানেরা সেখানে ছিল না। সবাই মৃন্ময়ীর এই সাজ দেখতে না পেরে সেখান থেকে চলে যায়। মৃন্ময়ীকে রীতমবাবু প্রশ্ন করেন, প্রীতমের বউ কোথায়? মৃন্ময়ী কোনো উত্তর না দিয়ে চলে যেতে যাবে, এমন সময় রীতমবাবু মৃন্ময়ীকে বলে,
তোমাকে দেখতেই তো আজ আমার ছুটে আসা। তাছাড়া আজ তো তোমাকে আমি নিয়েই ফিরব। বউকে আজ বাড়িতে বলেই এসেছি, আজ তার জন্য হেল্পিং হ্যান্ড নিয়ে যাব। আর একটা কথা, তুমি আমার বউ আর ছেলে মেয়েদের কাছে আজ আসবে না, তাহলে মুশকিল হবে। মৃন্ময়ী মনে মনে বলে, আমিও তো তাদের সামনে যেতে চাই না, তাই তো আপনি একা আছেন, এই সুযোগে আপনার কাছে এসেছি। প্রীতম মনে মনে যতই মৃন্ময়ীকে বিশ্বাস করুক না কেন, তবু তার দেওয়া সিঁদুরটা মৃন্ময়ী এভাবে মুছে ফেলেছে, এটা দেখে তার খুব খারাপ লাগে। তার মনে হয় মৃন্ময়ী যে কি করতে চাইছে, কি যে তার প্ল্যান, কিছুই বোঝা যাচ্ছে না। সকালবেলা কতক্ষণ বাড়ি থেকে বেরিয়েছিল, কোথায় যাচ্ছে, কি করছে, কিছুই বুঝতে পারছি না। আবার বাড়ি ফিরে কিছুক্ষণ দরজা বন্ধ করে রেখেছিল, কিন্তু তার মনে মনে ভয় হচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা পর বাড়িতে অনুষ্ঠান, লোকজন আসবে, তখন মৃন্ময়ী কি করবে সে আর ভাবতে পারছে না কিছু। তার মাথার মধ্যে যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু তার একটা ব্যাপারে খুব সন্দেহ হচ্ছে, মৃন্ময়ী কেন বারবার তার দাদাদের এখানে আসার জন্য অনুরোধ করছিল, কেন বা এভাবে তার বরদাকে দেখে অবিবাহিতার সাজে সাজলো। সে স্পষ্ট বুঝতে পারছে এই 5 লক্ষ টাকার সঙ্গে তার দাদাদের কোনো একটা সম্পর্ক আছে, কিন্তু কি সম্পর্ক, কি করে জানবে সে? অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল ধৈর্য ধরা ছাড়া আর তার কাছে কোনো উপায় নেই। মৃন্ময়ী ইচ্ছা করে প্রীতমবাবুকে দেখিয়ে দেখিয়ে একটা ফাঁকা ঘরে যায়। প্রীতমবাবু তার ঘরে গিয়ে বলে, তুমি আজ যাবে তো আমার সঙ্গে? মৃন্ময়ী বলে, হ্যাঁ যাব, কিন্তু আমার যে একটা ব্যাপারে খুব ভয় হচ্ছে, আপনার স্ত্রী, আপনার ছেলেমেয়েরা তো থাকবে, সেখানে আপনি আমাকে কিভাবে নিয়ে গিয়ে? প্রীতমবাবু বলে, তোমার কোনো ভয় নেই, আমি সব সামলে নেব। মৃন্ময়ী বলে, প্রীতমবাবু, আমার তাতেও খুব ভয় হচ্ছে। সেটা শুনে প্রীতমবাবু এবার জোর করে বলে, আমি এর আগেও একজনকে আমার বাড়িতে অনেকদিন রেখেছিলাম, বউ একদিনও কোনো কিছু টের পায়নি, তাই তোমার কোনো ভয় নেই। শুনে মৃন্ময়ী বলে, ঠিক আছে প্রীতমবাবু, বলে সেখান থেকে চলে যায়। মনে মনে বলে, এবার আপনি আপনার ধ্বংসের জন্য তৈরি হন, আপনি এবার দেখবেন এই মৃন্ময়ীর খেলা। আপনাকে এমন শিক্ষা দেব যে আপনি সারা জীবন সেটা মনে রাখবেন। মৃন্ময়ী এবার তার ঘরে গিয়ে প্রীতমবাবু, বাচ্চুদা ও রূপককে ফোন করে তার ঘরে আসতে বলে, জরুরি দরকার আছে বলে। তারপর সে সবাইকে বলে, প্রীতমবাবুকে খাবার সময় যেন প্যান্ডেলে খেতে দেওয়া না হয়, তাকে যেন তাদের পুরনো খাবার ঘরে খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়। সবাই তাকে প্রশ্ন করতে যাবে কেন, এমন সময় প্রীতম তাদের বাধা দেয়। মৃন্ময়ী এবার বলতে শুরু করে, প্রথম ব্যাচে প্রীতমবাবুদের পরিবারের সবাইকে বসিয়ে দিতে হবে। সবাই যখন খাবারের জন্য টেবিলে বসে অপেক্ষা করবে, তখন পিসিমা গিয়ে কোনো এক বাহানায় প্রীতমবাবুকে সেখান থেকে তুলে এনে খাবার ঘরে বসাবে। তারপর মৃন্ময়ী আরও শিখিয়ে দেয়, প্রীতমবাবু তার পরিবারের সবার সাথে প্যান্ডেলে বসে খাবারের জন্য অপেক্ষা করবে, ঠিক তখন পিসিমা গিয়ে বলবেন, প্রীতম, তোমাকে তো আজ নতুন বউয়ের হাতে খাবার খেতে হবে, তোমার বাবা মার অবর্তমানে তুমি তোর বাবার মতো, বাকিটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। রূপক এবার মৃন্ময়ীকে বলে, কিন্তু সন্ধেবেলায় লোকজন এসে নতুন বউকে দেখতে চাইলে? তখন মৃন্ময়ী বলে, একটু দেরি হবে, কিন্তু খুব একটা বেশি নয়, সঠিক সময় আমি সবার সামনে চলে আসব, চিন্তা নেই। প্রীতম মৃন্ময়ীর উপর অভিমান করে চুপ করে সব কথা শোনে। সবাই যে যার মতো কাজে চলে গেলে প্রীতমবাবুর মনে হয়, মৃন্ময়ী কেন তার দেখা পার্লারের মেয়েটার কাছে সাজতে রাজি হলো না। সে নাকি তার পছন্দ মতো কাকে সাজাতে আসতে বলেছে। তার পুরো ঘটনাগুলো যেন মাথার মধ্যে জট পাকাতে থাকে। মৃন্ময়ী প্রীতমবাবুকে ফোন করে বলে, আপনার তো বিশাল কপাল মশাই, আপনার জন্য স্পেশাল মেনু হচ্ছে, নতুন বউ আপনাকে খাওয়াবে। তারপর মৃন্ময়ী প্রীতমবাবুকে সবকিছু বুঝিয়ে বলে, এবারে নিয়ম মতো আজ নতুন বউ তার শ্বশুর শাশুড়িকে নিজের হাতে পরিবেশন করে খাওয়াবে। আপনাদের তো বাবা মা নেই, তাই আপনাকেই খাওয়াবে। নতুন বউ তো আর এত কিছু পারবে না, তাই সে শুধু আপনাকে ভাতটা দিয়ে চলে যাবে। তারপর আমি তো আপনাকে খাওয়াবো, আসবেন তো আপনি? একা, শুধু একা? কিন্তু প্রীতমবাবু বলে, ঠিক আছে আমি আসব, কিন্তু আমার বউ ছেলেমেয়েরা যদি আসতে চায়? মৃন্ময়ী বলে, কোনো চিন্তা করবেন না, আপনারা যখন প্যান্ডেলে খেতে বসবেন, আমি ঠিক সময় পিসিমাকে দিয়ে আপনাকে ডেকে নেব, একা আসবেন কিন্তু, বলেই মৃন্ময়ী ফোনটা কেটে দেয়। সন্ধ্যায় প্রীতমবাবু তার পরিবারের সাথে খেতে বসলে পাতা গ্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে পিসিমা মৃন্ময়ীর কথা মতো প্রীতমবাবুকে একাকী একটা ঘরে এনে বসিয়ে বলে, নতুন বউ আসছে খাবার নিয়ে, বলে সে চলে যায়। মৃন্ময়ী সিঁড়ি দিয়ে রিসেপশন বা ফুলসজ্জার সাজে তাড়াতাড়ি করে নামছে।
এমন সময় প্রীতমের সাথে তার দেখা হয়। প্রীতম মৃন্ময়ীকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মৃন্ময়ীর রূপ দেখে প্রীতমের মনে হয় এত সুন্দর নারী সে মনে হয় এই প্রথম দেখছে। মৃন্ময়ী প্রীতমকে দেখে বলে, সারা রাত দেখবেন, যত খুশি। এখন সময় হয়ে এসেছে সত্যিটা জানার। সবাইকে ডেকে নিয়ে আপনাদের পুরনো খাবার ঘরে আসুন। আমার খাবার নিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা দরজার বাইরে দাঁড়িয়ে সব দেখবেন, শুনবেন। তাড়াতাড়ি যান, সবাইকে খবর দিয়ে তাড়াতাড়ি আসুন। বলেই মৃন্ময়ী ছুটতে ছুটতে রান্নাঘরের দিকে চলে যায়। প্রীতম ভাবছে এইটুকু সময়ের মধ্যে মৃন্ময়ী কি করে সাজলো। রিতমবাবু একা বসে ভাবছে কখন সে মৃন্ময়ীর ছোঁয়া পাবে। ভাবতে ভাবতে একজন মেয়ে এসে রিতমকে একটা মেনু কার্ড দিয়ে বলে, কার্ডটা দেখুন, খাবার আনছে নতুন বউ। রিতমবাবু মেনু কার্ডটার সামনেটা দেখে বলে, বাহ, দারুণ তো, কিন্তু সামনেই তো পাত্রপাত্রীর নাম লেখা থাকে, তার তো লেখা নেই। এসব ভেবে সে মেনু কার্ডটা খুলতেই চমকে যায়। এ তো প্রীতমের ব্যাংকের ডিটেলস, কিন্তু তার নাম সেখানে লেখা কেন? পুরোটা দেখে চমকে যায় সে। তার সারা শরীর ঘামে ভিজে যায়। তখন মৃন্ময়ী খাবারের থালা হাতে এসে বলে, ভাসুর ঠাকুর, এত ঘামছেন কেন? মৃন্ময়ীকে দেখে রিতমবাবু চমকে উঠে বলে, তুমি এই কোণের সাজে কেন? মৃন্ময়ী বলে, হ্যাঁ, কার্ডের পেছনের পাত্রপাত্রীর নামটা দেখুন। রিতমবাবু তাড়াতাড়ি কার্ডের পেছনের নামটা দেখে বলে, এসব কি মৃন্ময়ী? সে তখন তাকে বলে, ঠিকই দেখছেন ভাসুর ঠাকুর, এত ঘামছেন কেন? কার্ডের ভেতরটা পড়ে, না কার্ডের পেছনে ভাই আর ভাতৃবধূর নামটা পড়ে? রিতমবাবু এবার রেগে গিয়ে বলে, এসব কি? মৃন্ময়ী বলে, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট। আপনি কি ভেবেছিলেন আমার স্বামীর অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে আপনি আপনার মনোরঞ্জনের পাত্রী বানাবেন? কিন্তু আপনি ভগবানের চোখে ফাঁকি দিতে পারলেন না। তিনি আপনাকে আমার কাছে ধরিয়েই দিলেন। প্রীতমবাবুর অপারেশনের দিন আপনি টাকাটা প্রীতমবাবুর অ্যাকাউন্ট থেকে তুলেছিলেন। আমি দুদিন আগে রাত্রে প্রীতমবাবুর ফোন থেকে মেসেজটা দেখে তারিখটা মিলিয়ে সব বুঝে যাই। তারপর নিশ্চিত হবার জন্য ব্যাংকে গিয়ে জানতে পারি আপনারা আমাদের বাড়ির আসার দুদিন আগে এসেছিলেন। প্রীতমবাবু আমার পড়াশোনার খরচের জন্য 7 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে জমা করেছিলেন। বাড়ি এসে দুটো চেকে সই করে আলমারিতে রেখে দেন। আপনি যখন আমাদের বাড়ি এসেছিলেন সেদিন রাতে প্রীতমবাবুর সাথে মদ খেয়ে তাকে বেসামাল করে তার আলমারি তন্ন তন্ন করে খুঁজে চেক দুটো নিয়ে চলে যান। আর সেই টাকাটা আপনি ওর অ্যাকাউন্ট থেকে তুলেই আমাকে দিয়েছিলেন। তারই প্রমাণ এই ব্যাংকের স্টেটমেন্ট এই মেনু কার্ডের মাধ্যমে আপনাকে দিলাম। প্রীতম, বাচ্চু, রূপক, পিসিমা সবাই দরজার বাইরে থেকে সব কথা শোনে। মৃন্ময়ী রিতমকে বলে, কি ভাবছেন ভাসুর ঠাকুর, আপনার সব জারি জুরি ফাঁস হয়ে গেল? কথায় আছে না, অন্যায়কারী যতই ধনুর্ধর হোক না কেন সে তার নিজের অজান্তে কোনো না কোনো ভুল করে ফেলে। আপনিও তাই করে ফেললেন। সেদিন প্রীতমবাবুর অপারেশনের জন্য টাকা দেবেন বলে আপনি আমায় ডাকলেন। আমায় টাকা দেবার সময় একটা চেক আপনার ব্যাগ থেকে বেরিয়ে যায়। আমি তাতে দেখি প্রীতমবাবুর সই করা। আমার একটু একটু মনে হলেও তেমন গুরুত্ব দিইনি ঘটনাটা। তারপর সেদিন আমি বাচুদার মুখে শুনি প্রীতমবাবু আমার জন্য তার অ্যাকাউন্টে আমাকে নমিনি করে 7 লক্ষ টাকা রেখেছিলেন এবং দুটো চেকে সই করে আলমারিতে একটা অ্যালবামের ভেতরে রেখেছিলেন যাতে আমি টাকাটা তুলতে পারি। সেটা বাচ্চুদাকে জানিয়ে গিয়েছিলেন। এই টাকাগুলোর কথা কারো মনে ছিল না, কিন্তু কাল থেকে প্রীতমবাবু সেই চেকগুলো হন্যে হয়ে খুঁজছেন। সমস্ত চেক, ব্যাংকের পাসবই সব আমার কাছে থাকায় ব্যাংকেও যেতে পারেননি। আপনারা যখন 2 ভাই আমাদের এখানে এসেছিলেন প্রথম দিনই সম্পত্তি নিয়ে আপনাদের মধ্যে কথা কাটাকাটি হলো, কিন্তু পরের দিন রাত্রে আমি দেখলাম আপনি প্রীতমবাবুর সঙ্গে খুব ভালো কথাবার্তা ব্যবহার করছেন। আমার দেখে খুব ভালো লাগলো। তারপর আপনারা 3 ভাই মিলে মদ খেতে বসলেন। প্রীতমবাবু বেশি মদ খেতে চাইছিলেন না, আপনি জোর করে তাকে বেশি করে খাওয়ালেন। প্রীতমবাবুর মদের ঘোরে কোনো হুঁশ ছিল না সারা রাত। আমি রাতে শুয়ে প্রীতমবাবুর জন্য ঘুমাতে পারিনি। বারবার প্রীতমবাবুর ঘরে যাচ্ছিলাম। আমি একবার হঠাৎ শুনলাম ঘরের ভেতর থেকে কেমন একটা শব্দ। সন্দেহবশত আমি ঘরে গিয়ে কিছু দেখতে পাইনি। আমার অনুমান আপনি সেদিন আমাকেও দেখেছিলেন প্রীতমবাবুর ঘরে ঢুকতে, তাই আপনি আমায় দেখে সাবধান হয়ে ঘরের কোনো একটা জায়গায় লুকিয়েছিলেন। তারপর আমি ঘরে এসে জানলার আড়াল থেকে দেখি একটা ছায়া ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আমি কনফার্ম হতে পারিনি সেটা কি ছিল। সেই সময় প্রীতমবাবুর আর আমার মধ্যেও একটু ভুল বোঝাবুঝি চলছিল, তাই প্রীতমবাবুকে কথাটা আমি সেই সময় জানাতেও পারিনি। এতে আপনার আখেরে লাভই হলো, কেউ জানতেই পারল না ঘটনাটা। তারপর আবার কয়েকদিনের মধ্যে প্রীতমবাবু অসুস্থ হয়ে পড়লে আপনি সেই সুযোগ বুঝে অ্যাকাউন্ট থেকে চেকটা ভাঙালেন, কিন্তু সেদিন মেসেজটা দেখে ডেটটা মিলিয়ে আমি বুঝে যাই।
সেদিন তো প্রীতমবাবু হসপিটালে ছিলেন, তাহলে টাকাটা অ্যাকাউন্ট থেকে কে তুলল? আমার আর একটা প্রমাণ আপনি রেখে গেলেন। আপনি যখন টাকাগুলো আমাকে দেন, যে ব্যাগে টাকাগুলো আমি এনেছিলাম সেই ব্যাগটা আমি কাল ব্যাংকে নিয়ে যাই। ফিরে এসে ব্যাগটা থেকে গুরুত্বপূর্ণ কাগজগুলো গোছাতে গিয়ে দেখি প্রীতমবাবুর সই করা একটা চেক আমার ব্যাগে। আমি তো কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কি করে হলো। প্রীতমবাবু কি লুকিয়ে আমার ব্যাগে এই 7 লক্ষ টাকার চেকটা রেখে গেছেন? আমি ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম প্রীতমবাবুর অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা আছে। আমি সমস্ত ঘটনাটা একটু মিলিয়ে দেখলাম, প্রীতমবাবু যদি আমাকে চেকটা 2-1 দিনের মধ্যে দিতেন তাতে অবশ্যই 7 লক্ষ টাকা থাকতো, কিন্তু না, তাতে আছে মাত্র 2 লক্ষ টাকা। আমি বুঝে গেলাম আপনার কাছে দুটো চেক ছিল। আপনার ভুলবশত একটা চেক টাকার সাথে আমার ব্যাগে চলে আসে, আর একটা চেক থেকে আপনি 5 লক্ষ টাকা তুলেছেন। আর একটা চেক আমার ব্যাগে ভুলবশত যে চলে এসেছে, আপনি সেটা আগে জানতেন না। জানলে একটা চেক দিয়েই আপনি পুরো 7 লক্ষ টাকা তুলতেন। পরে যখন জানতে পারলেন একটা চেক আপনার কাছে আর নেই, তখন আপনি ব্যাংকে গিয়ে প্রীতমবাবুর অ্যাকাউন্ট নম্বর দিয়ে ডিটেলস জানতে চেয়েছিলেন, কিন্তু আপনি জানতে পারেননি। আসলে আপনি জানতেন প্রীতমবাবুর ছোট থেকেই টাকার উপর কোনো লোভ নেই। টাকার হিসেবপত্র উনি বরাবরই তেমন করেন না। প্রীতমবাবু কদিনের মধ্যে অসুস্থ হয়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে শুরু করলেন। এতে আপনার সাপে বড় হলো, কিন্তু ভগবান আছেন, তিনি আপনাকে ধরিয়ে দিলেন প্রীতমবাবুর ফোনের মেসেজের সূত্র ধরে। রিতম এবার বলতে থাকে, তুমি আমার সাথে বেইমানি করছো মৃন্ময়ী। মৃন্ময়ী বলে, ঠিকই বলেছেন, সেটা তো আমি আপনার কাছ থেকে শিখলাম। নিজের ভাইয়ের টাকা চুরি করে সেই টাকা তার স্ত্রীকে দিলেন, দিয়ে তাকে আপনার চাহিদা মেটানোর শর্ত দিয়ে ভেবেছিলেন তাকে সারা জীবন বেঁধে রাখবেন, তাই না? আপনার মতো বেইমানের কাছ থেকে আমি তাই শিখে নিলাম বেইমানের প্রথম পাঠটা, আর সেটা শিখে নিয়েই প্রথমেই আপনাকে শিখিয়ে দিলাম চোরের উপর বাটপাড়িটা। তাছাড়া প্রীতমবাবু বা কেউ আপনার এই রূপটা জানে না। তিনি যদি জানতেন তাহলে কবেই তো আপনাকে চিতায় তুলে দিতেন। রিতমবাবু এবার মনে মনে ভাবে, কেউ যখন জানে না এখনো বিষয়টা, তখন সবার না জানার আগেই তাকে একটা ব্যবস্থা করতেই হবে। লোক জানাজানি হলে মুখ দেখানো যাবে না। আবার মৃন্ময়ী রিতমবাবুর দিকে তাকিয়ে বলে, কি ভাবছেন? নিজের ভাইয়ের জীবন বাঁচানোর আপনি একটা দারুণ ফন্দি পেয়ে গিয়েছিলেন, তাই না? আপনার মতো প্রতিটা ঘরে ঘরে যদি এরকম একটা করে চরিত্রবান দাদা থাকে, তাহলে তো পৃথিবীটা চরিত্রহীনে ভরে যাবে। মা বোনেরা ভয় পাবে আপনাদের দেখে। রিতমবাবু রেগে গিয়ে বলে, তুমি আমাকে চরিত্রহীন বললে? মৃন্ময়ী বলে, বললাম। চরিত্রহীনকে চরিত্রহীন বলবো না তো কি বলবো? রিতমবাবু বলে, তুমি কি ভাবছো আমি জানি না? তোমার মা নিজেকে বিক্রি করে টাকা ইনকাম করতো, আর তুমি প্রীতমের সাথে একই রকম করছো। মৃন্ময়ী এবার রাগে চিৎকার করে বলে, আমার মাকে চরিত্রহীনা বানিয়েছে তোর মতো মানুষরূপী পশুরা, আর প্রীতমবাবুর মতো দেবতার নামে আর একটা বাজে কথা বললে আমি আপনার জিভ টেনে ছিঁড়ে দেব। রিতম বলে, 100 বার বলবো, সবাইকে ডেকে ডেকে বলবো তুমি আমার সাথে কি করতে চেয়েছিলে। মৃন্ময়ী এবার রণমূর্তি ধারণ করে বলে, তুই আর একবার চরিত্রহীনা বল আমাকে, তোর আমি এমন হাল করব নিজেকে চিনতে পারবি না। আমাকে চরিত্রহীন বলবার আগে আপনার চরিত্রের মধ্যে আমি চরিত্রহীন স্টাম্প মেরে দেব। বলে সে তার ফোন থেকে রেকর্ডিংটা চালায়। আমি তোমার আগে আরও একজন মেয়েকে বহুদিন আমার বাড়িতে রেখেছিলাম, আমার বউ একদিনও টের পায়নি। মৃন্ময়ী এবার বলে, এটা আপনার বউকে শোনাবো নাকি? আপনার ছেলে মেয়েদের জানাবো নাকি? তারা জানলে আপনাকে কোনোদিন বাবা বলে ডাকবে তো? রিতম এবার রাগে মেনু কার্ডটা ছিঁড়ে দেয়। সেটা দেখে মৃন্ময়ী বলে, আমার কাছে এরকম 500টা মেনু কার্ড বানানো আছে। প্রত্যেকটা নিমন্ত্রিত ব্যক্তির হাতে এই কার্ডগুলো পৌঁছে যাবে, যা দেখে সবাই আপনার দিকে তেড়ে আসবে, আপনার গায়ে থুতু দেবে। আপনি কিছুক্ষণ আগে কি বলছিলেন আমার নামে? কি নামে ডাকতে চাইছিলেন ভাসুর ঠাকুর? বলুন, চুপ করে গেলেন কেন? আমি কিন্তু চিৎকার করে সবাইকে বলতে পারি আপনি চরিত্রহীন চোর লম্পট। দেব নাকি স্টাম্পগুলো আপনার গায়ে প্রমাণ সহ লাগিয়ে? এগুলো জানলে আপনার স্ত্রী আত্মহত্যা করবে, আপনি লজ্জায় মুখ লুকিয়ে বেড়াবেন সমাজের থেকে। রিতমবাবু মৃন্ময়ীর দিকে তেড়ে এসে বলে, করতে পারবে না, তুমি কিছু করতে পারবে না। বরং একবার যখন তোমাকে আমার মনে গেঁথেছি তখন তোমার কি হাল করি দেখো। মৃন্ময়ী এবার রেগে গিয়ে বলে, আমাকে স্পর্শ করবার আগে একবার আমার সিথির দিকে তাকিয়ে দেখুন,
জলজল করে জ্বলছে আমার সিথির সিঁদুর। আমাকে স্পর্শ করার আগেই আপনি শেষ হয়ে যাবেন। রিতম বাবু বলে, তুমি তো সেই দুর্গার কাহিনী শোনাচ্ছ, দেখো তোমার আজ আমি কি হাল করি। মৃন্ময়ী বলে, ঠিকই বলেছেন। মৃন্ময়ী নামের মানে জানেন? মা দুর্গা। মৃন্ময়ের কথা শেষ হতে না হতে প্রীতম ঘরে ঢুকে তার দাদাকে বলে, কি বলছিলিস? আমার স্ত্রীর গায়ে হাত দিবি? হাত দে, তোর কত ক্ষমতা দেখি। রিতম এবার তার ভাইকে বলে, ওকে তুই বিশ্বাস করিস না? বলতে প্রীতম তার দাদাকে জামার কলার ধরে এক চড় দিয়ে বলে, ছি, তোকে স্পর্শ করতে আমার ঘেন্না হয়। এত জঘন্য তুই! আমার টাকা নিয়ে আমার বউকে! ছি ছি ছি! তোর মতো জানোয়ারদের পাল্লায় পড়ে অসহায় মেয়েরা হয়ে যায় নষ্টা, তোরা তাকে বানাস পতিতা। তোকে আজ আমি শেষ করে ফেলবো। মৃন্ময়ী প্রীতমকে ধরে বলে, না, ওকে ছেড়ে দিন। প্রীতম আবার বলতে শুরু করে, তোর সমস্ত কথা আমি জেনে গেছি। তুই কি ভেবেছিলিস আমি সারা জীবন বোকাই থাকবো? এবার রূপক, বাচ্চুদা, বাচ্চুদার স্ত্রী, পিসিমা সবাই মৃন্ময়ীর পাশে এসে দাঁড়িয়ে বলে, ভয় নেই তোমার, আমরা তোমার সঙ্গে আছি। মৃন্ময়ীর পাশে রূপক, বাচ্চুদা, বাচ্চুদার স্ত্রী, পিসিমাকে দেখে রিতম বাবু ভয় পেয়ে যান। সেটা দেখে মৃন্ময়ী বলে, কি ভয় পাচ্ছেন? এই কিছুক্ষণ আগে বলছিলেন না আমি আপনার কিছুই করতে পারবো না? আপনি আমাকে কি সব করবেন বলছিলেন? কি চুপ হয়ে গেলেন কেন? বলেছিলাম না আমাকে স্পর্শ করার আগে আমার সিঁথির সিঁদুর আপনাকে শেষ করে দেবে। আপনি আসলে আমার কথাটার মানেটাই তখন বুঝতে পারেননি। আমি বলতে চেয়েছিলাম আমার সিঁথির সিঁদুর যিনি পরিয়েছেন মানে প্রীতম বাবু আপনাকে শেষ করে দেবে। তাছাড়া এরা সবাই আমার শক্তি, বাইরে থেকে এরা সবাই আপনার আর আমার সব কথা শুনেছে। বাচ্চুদা এবার রিতম বাবুকে দেখিয়ে পুলিশে দেবার কথা বললে মৃন্ময়ী বলে, অনেক হিসাব এখনো বাকি আছে। তারপর মৃন্ময়ী আবার বলতে শুরু করে, আমার অনুমান ভাসুর ঠাকুর হঠাৎ করে প্রীতম বাবুর আলমারি থেকে চেকটা নেননি, মানে এটা প্রথমবার নয়, এর আগেও ইনি বারবার এরকম কাজ করেছেন। ব্যাংকের ডিটেলসগুলো থেকে আমরা তারই প্রমাণ পাব। আমি প্রীতম বাবুর আরও দুটো ব্যাংকের পাসবই আপ টু ডেট করে দেখি। রিতম বাবু খুব বেশি না হলেও বারবার অনেকটা টাকাই তুলেছেন। তবে প্রীতম বাবু ভালো করে জানবেন কখন কেন বারবার আপনার দাদা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন। প্রীতম বাবু বলে, আমি তো এসবের কিছুই জানি না। তখন মৃন্ময়ী বলে, তাহলে তো বলতে হয় উনি অ্যাকাউন্ট থেকে টাকাগুলো চুরি করেছিলেন। রিতম বাবু চুপ করে মাথা নিচু করে থাকে। মৃন্ময়ী এবার সবার দিকে তাকিয়ে বলে, এবার পুলিশ ডাকুন, ওনাকে নিয়ে যাক। রিতম বাবু ভয়ে বলে, না না মৃন্ময়ী, এরকম করো না, ক্ষমা করে দাও। মৃন্ময়ী বলে, কি কারণে ক্ষমা করব? টাকাগুলো না বলে নেবার জন্য? রিতম বাবু বলে, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আমি আর কোনোদিন করব না। মৃন্ময়ী বলে, বেশ, তাহলে বলুন টাকাগুলো আপনি কেন নিয়েছিলেন? রিতম বাবু বলে, খুব দরকার ছিল তাই। প্রীতম এবার রেগে গিয়ে রিতমকে মারতে যাবে, এমন সময় মৃন্ময়ী তার হাতটা ধরে বাধা দিয়ে বলে, না প্রীতম বাবু, আমাকে আগে কথা বলতে দিন। মৃন্ময়ী বলে, বুঝলাম ভাসুর ঠাকুর, আপনি আপনার দরকারে টাকাগুলো নিয়েছিলেন, কিন্তু আমিও তো আমার দরকারে টাকাগুলো আপনার কাছ থেকে নিয়েছিলাম। তার জন্য আপনি কি আমাকে ছেড়েছিলেন? শর্তের কথা আপনি আমাকে বারবার মনে করিয়ে দিয়ে ওত পেতে বসেছিলেন কেন? এবার প্রীতম তার দাদার গলাটা চেপে ধরে বলে, তোকে না মেরে ফেলা পর্যন্ত আমার শান্তি নেই। তুই ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছিস। তোর টাকার দরকার ছিল নাকি তুই টাকাগুলো নিয়ে হাজারো মেয়েদের সাথে এরকম করে বেড়াস? মৃন্ময়ী প্রীতমকে ধরে বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, সবাই আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি সমাধানে আসুন। এই যে ভাসুর ঠাকুর, আপনাকে দুটি অপশান দিলাম, হয় আপনি টাকাগুলো ফেরত দেবেন, না হয় আমি সমস্ত প্রমাণ নিয়ে পুলিশে যাব। পুলিশ যখন আপনাকে বাড়ি থেকে টেনে হিচড়ে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারবে, বুঝবেন তখন। রিতমবাবু বলে, না, আমি সব টাকা ফেরত দিয়ে দেব। মৃন্ময়ী বলে, কদিনের মধ্যে? রিতমবাবু বলে, 7 দিন। 7 দিনের মধ্যেই আমি সব টাকা ফেরত দিয়ে দেব। এবার সবাই একসাথে বলে, 7 দিনের মধ্যে যদি টাকা না দেন তাহলে পুলিশে যাব সবাই একসাথে। এক তো টাকা চুরি, দ্বিতীয়ত চরিত্রহীনতার দায়ে। ভেবে নিন এবার কি করবেন।
মৃন্ময়ী বলে, যাই হোক, কথা হয়ে গেল, এবার আপনি খাবারগুলো খেয়ে নিন। কত কষ্ট করে আপনার জন্য খাবারগুলো আনলাম, না হলে আপনারই ক্ষতি হবে। আপনি তো প্যান্ডেলেও খেতে পারবেন না, কারণ প্যান্ডেলে সবাই আপনাকে প্রশ্ন করে বলবে, এই তো ঘরের মধ্যে গিয়ে খেয়ে আবার প্যান্ডেলে খাওয়া। সবাই ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে মৃন্ময়ীকে বলে, রিতমকে পুলিশে না দিয়ে খুব ভুল করা হলো। মৃন্ময়ী বলে, এতে ঘরের সম্মান নষ্ট হতো, লোক জানাজানি হলে জিনিসটা আরও খারাপ হতো। বলে মৃন্ময়ী সবার কাছে হাত জোর করে বলে, আমায় তোমরা ক্ষমা করো। আমি তোমাদেরকে অনেক অকথা কুকথা শুনিয়েছি, আমার ঔদ্ধত্য দেখিয়েছি। আসলে সেই সময় আমার মাথা ঠিক ছিল না। তাছাড়া তোমাদেরকে সব কিছু বলা সেই সময় আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমাকে তোমরা ক্ষমা করে দাও। সবাই বলে, ঠিক আছে, এখন দেরি করে আর লাভ নেই। মৃন্ময়ী প্রীতমকে বলে, আমায় ক্ষমা করুন প্রীতম বাবু, আমার ঘরে আপনার সমস্ত ড্রেস রেডি করা আছে, প্লিজ তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসুন। মৃন্ময়ী দেখে প্রীতমের চোখে মুখে রাগের ছাপ। প্রীতম রেডি হয়ে এলে দুজনে বড়বউ এর বসার জায়গাটায় গিয়ে বসলে লোকজনদের সবার নতুন বউকে দেখার হিড়িক পড়ে যায়। মৃন্ময়ী প্রীতমকে দেখে ভাবে তার মুখে হাসি নেই, মুখ গম্ভীর। সে প্রীতমকে চুপি চুপি বলে, জানি আপনার আমার ওপর অনেক রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু রাতে সবই মিটমাট করে নেব। প্লিজ এরকম মুখটা করে রাখবেন না, তাতে হয়তো লোকে দেখে ভাববে আমি বুঝি আপনাকে জোর করে বিয়ে করেছি, অথবা আপনি আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছেন। শুনে প্রীতম রাগে মৃন্ময়ীর দিকে কটমট করে তাকায়। পিসিমা এবার মৃন্ময়ীর বড় ভাসুরের স্ত্রী ও তার ছেলে মেয়েদের পরিচয় করাতে মৃন্ময়ীর কাছে আনে। মৃন্ময়ীর জা ও তাদের ছেলেমেয়েরা মৃন্ময়ীকে দেখে খুব খুশি হয়। মৃন্ময়ীর ভাসুর মানে রিতমবাবু ভয়ে তার স্ত্রী ও ছেলে মেয়েদের সঙ্গে সঙ্গেই থাকছিলেন, কিন্তু পিসিমা তাদের সবাইকে নতুন বউয়ের সাথে পরিচয় করাবে বলতেই তিনি দূরে সরে গিয়েছিলেন। মৃন্ময়ী এবার তার জাকে বলে, আপনাদের দেখছি, কিন্তু আমার ভাসুর ঠাকুরকে তো দেখছি না। তখন মৃন্ময়ীর জা বলে, আমি তোমার ভাসুরকে ডেকে আনছি তোমার সাথে পরিচয় করিয়ে দিতে। মৃন্ময়ী ও প্রীতম অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। রিতম বাবু দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে দেখছিলেন। রিতম বাবুর স্ত্রী এবার রিতম বাবুকে জোর করে ধরে এনে বলে, চলো পরিচয় করবে তোমার ভাইয়ের স্ত্রীর সাথে। পরিচয়টা করবে তো এত লজ্জা কিসের? রিতম বাবু মৃন্ময়ীর কাছে যাচ্ছে দেখে রূপক, বাচ্চুদার স্ত্রী সবাই কি হয় দেখার জন্য সেখানে গিয়ে দাঁড়ায়। রিতম বাবু মৃন্ময়ী ও প্রীতমের কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মৃন্ময়ী এবার বলে, কেমন আছেন ভাসুর ঠাকুর? মৃন্ময়ীর মুখে এই বিদ্রূপ শুনেও রিতমের মুখে কোনো কথা নেই। মৃন্ময়ীর মুখে ভাসুর ঠাকুর শুনে মৃন্ময়ীর যা বলে, আজকাল কেউ আর ভাসুরকে ভাসুর ঠাকুর বলে না। মৃন্ময়ী বলে, তাহলে কি বলে? রিতম বাবুর স্ত্রী বলে, দাদা। তাহলে ওনাকেও তো আমাকে সেই রকম চোখে দেখতে হবে। মৃন্ময়ীর যা বলে, কি রকম চোখে? তখন মৃন্ময়ী বলে, আমি যদি ভাসুর ঠাকুরকে দাদা বলি, ওনাকেও তো আমাকে ভাইয়ের বউ ভাবলে চলবে না, বোনের চোখে দেখতে হবে। তখন তার যা হেসে বলে, অবশ্যই। মৃন্ময়ী বলে, উনি আগে বলুক, উনি আমাকে কি চোখে দেখবেন? মৃন্ময়ীর যা রিতমবাবুকে বলে, বলো বলো। মৃন্ময়ী আবার বলে, আপনি আমাকে আজ থেকে কি চোখে দেখবেন বলুন। বিনিময়ে যা বলে, চুপ করে আছো কেন? তখন রিতমবাবু বলে, বোনের চোখে। মৃন্ময়ী বলে, বাহ, কি দারুণ, এই ভিডিওটা ক্যামেরাম্যান যত্ন করে রেকর্ড করুন। রিতম এবার বলে, বোনের চোখে। মৃন্ময়ী বলে, শুধু বোনের চোখে নয়, বলুন আজ থেকে আপনি আমায় বোন বলে ডাকবেন। রিতম তাই বলে। শুনে মৃন্ময়ী বলে, আমিও তাহলে সবাইকে সাক্ষী রেখে আজ থেকে আপনাকে অসুর নয়, ধুর সব ভুল হয়ে যাচ্ছে, মানে ভাসুর নয়, দাদা ভাই বলে ডাকবো। মৃন্ময়ীর বুদ্ধি দেখে প্রীতম মনে মনে হেসে বলে, দারুণ বুদ্ধিমতী মেয়ে তুমি মৃন্ময়ী, তোমার বুদ্ধিকে বাহবা জানাই। বাচ্চু, তার বউ, রূপক, পিসিমা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে বলে, রিতমকে মৃন্ময়ী কি ঘোলই না খাওয়াচ্ছে। মৃন্ময়ী এবার রিতম বাবুর দিকে একটু এগিয়ে গিয়ে বলে, এই রে, ভুলেই গেছি দাদা ভাই, আপনাকে প্রণাম করতে দিন। দাদা ভাই, আপনার পা দুখানি একটু এগিয়ে দিন। মৃন্ময়ী রিতমকে প্রণাম করতে যাবে, এমন সময় রিতমবাবু তাকে বাধা দিয়ে বলে, আজকে এই দিনে কোনো প্রণাম নয়। বলে রিতম সেখান থেকে চলে যেতে বলে, এ মেয়ে এমনিতেই যা জিনিস, তার উপর আবার প্রণাম করলে কি সর্বনাশ না করবে? রিসেপশনের অনুষ্ঠান ভালোভাবে মিটে গেলে মৃন্ময়ী ও প্রীতম সমস্ত নিয়মকানুন পালন করার পরে মৃন্ময়ীকে বলে সবাই, আজ থেকে এই ঘরটাই তোর ঠিকানা। প্রীতম সবার সামনে মৃন্ময়ীকে বলে, আমি একটু পরে আসছি। বলে সে ঘর থেকে বেরিয়ে যায়।
সবাই বাধা দিলেও শোনে না প্রীতম। মৃন্ময়ী অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায়। তার মনে এবার দুশ্চিন্তার ছাপ। এতক্ষণ ধরে প্রীতমবাবু কোথায় গেলেন? মৃন্ময়ী বসে বসে ভাবে সেই প্রথম দিনের কথা, যেদিন প্রথম সেই বাড়িটায় এসেছিল। তার স্পষ্ট মনে আছে প্রীতমবাবুকে দেখে তার খুব ভয় পেত। নারীর সম্মান রক্ষা করার ভয়, নিজের ঘরের মধ্যেও তার ভয় লাগতো। তাই একবার ঘরে ঢুকে ঘরটা লক করে দেবার কথা মনে পড়ে গেলে তার খুব হাসি পায়। প্রীতমবাবু খুব ভালো মানুষ, তাকে কত সম্মান করে, শ্রদ্ধা করে। অসম্মান করা তো দূরের কথা, এই কয়েকদিন আগে পর্যন্ত কখনো তার দিকে চোখ তুলে তাকায়নি। এরকম মানুষ পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। তার মনে হয় সে কত জন্মের পুণ্যের জোরে হয়তো প্রীতমবাবুকে পেয়েছে। তার আরও মনে পড়ে আস্তে আস্তে সেই ভয় কাটিয়ে তার প্রথম প্রীতমবাবুর ঘরে ঢোকা, তারপর এখন তো প্রীতমবাবুর ঘরে থাকা মানে একসঙ্গে থাকা। ভাবলেই তার যেন কেমন হচ্ছে। কিন্তু এত রাত হয়ে গেল, প্রীতমবাবু কেন এখনো আসছে না? তাহলে কি উনি আমায় চান না? না, আমি সব ভুলভাল ভাবছি। আমি জানি উনি আমাকে খুব ভালোবাসেন। ভাবতে ভাবতে প্রীতম ঘরে ঢোকে। মৃন্ময়ী চুপ করে বসে থাকে। ঘরে ঢুকে প্রীতম বলে, তুমি ঘুমাওনি এখনো? মৃন্ময়ী বলে, আপনি আসেননি বলে। প্রীতম এবার বিছানা থেকে একটা বালিশ নিয়ে মৃন্ময়ীকে বলে, তুমি শুয়ে পড়ো, আমি মেঝেতে শুয়ে পড়ছি। মৃন্ময়ী বলে, এরকম করবেন না। আপনার আমার সাথে না থাকতে ইচ্ছে হয়, তাতে আমি বাধা দেব না, কিন্তু আমার কিছু কথা আজ আপনাকে শুনতেই হবে। আমি জানি আপনি খুব কষ্ট পাচ্ছেন, আমায় ক্ষমা করে দিন। এরকম ভুল আর আমি কোনো দিন করব না। প্রীতম চুপ করে থাকলে মৃন্ময়ী বলে, আপনি আমায় কি শাস্তি দেবেন দিন, আমি সব মেনে নেব, কিছু বলবো না, কিন্তু এভাবে চুপ করে থাকবেন না। আপনি বলুন, আমি কি করলে আপনি আমায় ক্ষমা করবেন? প্রীতম চোখের দিকে তাকিয়ে দেখে তার চোখে মুখে ব্যাকুলতার ছবি। মৃন্ময়ী প্রীতমের হাত দুটো ধরে বলে, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আপনার কাছ থেকে অবহেলা আমি সহ্য করতে পারবো না। তার থেকে বরং আমার। প্রীতম রেগে গিয়ে তার কাছে এসে বলে, তার থেকে কি? বলো বলো, চুপ করে থেকো না, বলো। মৃন্ময়ী এবার প্রীতমের কাছ থেকে মদের গন্ধ পেয়ে বলে, প্রীতম বাবু, আজও আপনি মদ খেয়েছেন? আপনি না আমার গা ছুঁয়ে কথা দিয়েছিলেন? তাহলে সে দিব্যির আপনার কাছে কোনো মূল্য নেই? প্রীতম বলে, কেন, তোমার কোনো কথার আমি মূল্য দিই না? তোমাকে আমি কখনো অসম্মান করেছি? তোমাকে কোনোদিন আমি অমর্যাদা করিনি। তোমার কোনো স্বাধীনতা কোনোদিনও হস্তক্ষেপ করিনি। মৃন্ময়ীর চোখে জল এসে যায়। সে বলে, আপনি জানেন না, মদের গন্ধ আমার সহ্য হয় না, আমার কষ্ট হয়। প্রীতম বলে, আমারও তেমনই কষ্ট হয়, যে কষ্টতে তুমি কাঁদতে পারো, আমি পারি না। তুমি জানো না তোমাকে কত স্বপ্ন, কত আশা, যত্ন নিয়ে বড় করেছি, পড়াশোনা শিখিয়েছি, সবসময় তোমাকে সব থেকে ভালোটা দেবার চেষ্টা করেছি, আর 5 জনের থেকে সবসময় তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি। কোনো কষ্ট যাতে তোমাকে কখনো স্পর্শ করতে না পারে তার জন্য আমি যতদূর করার করেছি। কোনো আঘাত যাতে তুমি কখনো না পাও তার জন্য আমি প্রাণপণ চেষ্টা করছি। আর তুমি কিনা শেষে আমার জন্য আমার দাদার কাছে নিজেকে। ছি ছি মৃন্ময়ী, কখনো ভেবে দেখেছ এটা শোনার পর আমি কতটা কষ্ট পাবো? কখনো ভেবেছ এটা শোনার পর আমি বাঁচব কি মরব? একবারও ভেবেছ? ভাবনি। কেন ভাববে? তুমি যদি আমার কষ্ট বোঝার চেষ্টা না করো, তাহলে আমি কেন তোমার কষ্ট বুঝব? মৃন্ময়ী এবার বলে, প্রীতম বাবু, আমি সব ভেবেছি, অনেক কিছু ভেবেছি, কিন্তু সেদিন এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি জানতাম আপনি জানলে খুব কষ্ট পাবেন, তাই তো আপনাকে কোনোদিন এই কথাটা বলতেও পারিনি। শুধু ঠাকুরকে ডেকেছি কিভাবে আপনাকে বাঁচাবো আর নিজেকে আমি এই বিপদ থেকে রক্ষা পাবো। প্রতি মুহূর্তে শুধু ঠাকুরকে ডেকেছি যাতে কোনো একটা উপায় বের হয়। তারপর যখন উপায়টা পেলাম তখন দেখলাম আপনাকে ঘটনাটা জানালে আপনার দাদা ঘটনাটা নিয়ে আরও অনেক জটিল করবেন। লোক জানাজানি হলে আপনার আমার দুজনেরই সম্মানহানি হবে। আমি আপনাকে সব বলতাম, আমায় ক্ষমা করুন, সব দোষ আমার জন্য মদ খেয়ে নিজেকে এইভাবে কষ্ট দিয়ে শেষ করে দেবেন না। মৃন্ময়ীর কান্না দেখে প্রীতম মৃন্ময়ীকে জড়িয়ে ধরে বলে, আর কাঁদতে হবে না, কষ্ট পেতে হবে না, আমি মদ খাইনি, শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম। মৃন্ময়ী বলে, আপনি মিথ্যে বলছেন, আপনি মদ খেয়েছেন। প্রীতম বলে, না গো, তুমি দেখো খাইনি, শুধু জামাই মদটা ঢেলেছিলাম, তারই গন্ধ, দেখো আমার মুখটা।
মৃন্ময়ী বলে, ছাড়ুন, আর আমাকে দেখতে হবে না। আপনি তো আমায় কাঁদাবেন বলেই এরকম করলেন। এইভাবে তাদের দুজনের মধ্যে মান অভিমান মিটে গেলে মৃন্ময়ী প্রীতমকে বলে, প্রীতমবাবু, আপনাকে আমার এইভাবে অন্ধকারে রাখা ঠিক হয়নি। সেদিন ব্যাংকের পাসবইগুলো নিয়ে আমি আপ টু ডেট করে ডিটেলস জানতে পারি। তারপর সাদা পাতায় আপনাকে সই করিয়েছিলাম স্টেটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করব বলে। এইগুলো আপনাকে জানানো আমার উচিত ছিল প্রীতমবাবু। এখন ভাবছি আপনাকে না জানিয়ে আমি খুব বড় ভুল করে ফেলেছি। প্রীতম বলে, তোমার জিনিস তুমি যা ইচ্ছে করেছো, এতে আমার কেন আপত্তি থাকবে? মৃন্ময়ী বলে, আমার মানে ওগুলো তো আপনার। শুনে প্রীতম বলে, এতদিন বাড়িতে আছো, কখনো কি দেখেছো তোমাকে আমি আমার থেকে কখনো আলাদা ভেবেছি? কিন্তু আমার বারবার শুধু তোমাকে নিয়ে ভয় হচ্ছিল, তাই বারবার জানতে চেয়েছিলাম তুমি ব্যাংকের বই চেক নিয়ে কি করবে, তোমার কি টাকার দরকার। মৃন্ময়ী চুপ করে থেকে আবার বলে, সেদিন ডাক্তারবাবু যখন আপনার শরীর খারাপের সময় বলেছিলেন অত টাকা লাগবে, তখন আমি আপনার দাদাদের ফোন করে টাকার জন্য অনেক কাকুতি মিনতি করেছিলাম। তখন আপনার বড়দা আমাকে ওই শর্ত দিয়েছিলেন। রীতমবাবুর কথা শুনে প্রীতম আবার খুব রেগে গেল। মৃন্ময়ী বলে, প্রীতমবাবু, এখন আমি বুঝেছি দুনিয়াটা কত কঠিন, বাস্তবটা কত কঠিন। প্রীতম এবার মৃন্ময়ীকে বলে, শোনো মৃন্ময়ী, প্রত্যেকের জীবনেরই একটা আদর্শ থাকতে হয়, না হলে জীবনটা খড়কুটোর মতো ভেসে যাবে। জীবনে যত যাই হোক না কেন, নিজের আদর্শ থেকে কখনো পিছপা হইও না। আদর্শ নিয়ে কি হবে প্রীতমবাবু? জীবনে যদি একটা অন্তত কাছের মানুষ না রইল। আমাদের প্রত্যেক দিন তো কাছের মানুষের জন্যই বাঁচা। শত ঝড় ঝাপটাতেও যে হাতটা শক্ত করে ধরে বলবে, আমি সব সময় তোমার কাছে আছি, তোমার পাশে আছি। প্রীতম বাবু, আপনি বোঝেন না, আপনি ছাড়াই বিশাল পৃথিবীতে আমার একটাও কাছের মানুষ নেই যে আমার হাতটা শক্ত করে ধরে পৃথিবীটাকে চিনতে শেখাবে, যার জন্য প্রতিদিন আমি অনুপ্রাণিত হয়ে বাঁচব, শত সহস্র ঝাপটাতে যে আমাকে আগলে রাখবে। প্রীতম বলে, কিন্তু মৃন্ময়ী, আমার যে তোমার কাছে দাঁড়াতে লজ্জা পাচ্ছে, নিজের ওপর খুব ঘৃণা হচ্ছে। আমি ওই রীতমের ভাই যে তোমার সঙ্গে এরকম একটা নোংরা ব্যবহার করতে চেয়েছিল, যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আমরা একই বাবা মার সন্তান। মৃন্ময়ী বলে, না প্রীতম বাবু, না, আপনার নিজের উপর ঘৃণা হওয়ার কোনো কারণ নেই। বাবা মা সন্তানকে জন্ম দেয় ঠিকই, কর্মের পথেও এগিয়ে দেয়, কিন্তু সন্তানের কোনো কর্ম বাবা মা তো করে দেয় না। তাই সন্তান যদি বিপথে যায়, তার দায়ভার বাবা মার হয় না। তাই একই বাবা মার সন্তান হলেও আপনি যে কতটা মহান সেটা আমি জানি। তাই তার জন্য আপনার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। আপনার দাদা যেটা করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার সঙ্গে আপনি নিজেকে গুলিয়ে ফেলবেন না। সারা কলকাতা ঘুরে অনেক মানুষকে আমি দেখলাম প্রীতম বাবু, কিন্তু আপনার মতো এরকম মানুষ আমি দেখিনি, যে মানুষ নীরবে ভালোবাসতে জানে, ভালোবেসে সবকিছু ত্যাগ করতে জানে, ভালোবাসার মানুষের জন্য নিজেকে বিকিয়ে দিতে জানে। আপনি তো আমার এই প্রীতম বাবু। ছোটবেলা থেকে বাবাকে কখনো দেখিনি, বাবার ভালোবাসা কেমন তা আমি জানি না, তবে দেখেছি বাবারা কিভাবে তার সন্তানকে আগলে রাখে। আর আপনার মধ্যে আমি দেখেছি বাবার সে নিশ্চিন্ত ছায়া, আপনার মধ্যে আমি দেখেছি মায়ের সেই স্নেহ আর প্রেমিকের ভালোবাসা। সব মিলিয়ে আমার জীবনে আর চাইবার কিছু নেই, আমি আজ পূর্ণ। এবার প্রীতম বলে, হ্যাঁ মৃন্ময়ী, তোমার সেবার মধ্যে আমি বারবার খুঁজে পাই আমার মাকে, তোমার মধ্যে আমি দেখতে পাই আমার সেই স্বপ্নে দেখা রাজকুমারীকে, আমার সেই স্বপ্নের নায়িকাকে, যার হাত ধরে আমি জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলাম। তুমি আমার সেই মৃন্ময়ী। মৃন্ময়ী বলে, প্রীতম বাবু, আমি খুব ক্লান্ত। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজ আমরা নিজেদেরকে একান্তে পেয়েছি, তাই আজ থেকে আর কোনো দূরত্ব নয়। আজ থেকে আমরা দুজন দুজনের জন্য বাঁচব। শত কিছু হারিয়ে আমরা দুজন হলাম দুজনের সব থেকে কাছের মানুষ। প্রীতম বলে, কথা দিলাম, আজ থেকে আর কোনো গোপনীয়তা নয়, দূরত্ব নয়। আজ থেকে আমরা দুজন হলাম দুজনের একান্ত কাছের মানুষ। প্রীতম মৃন্ময়ের নতুন জীবনের পথ চলা শুরু হলো। দুজন দুজনের সান্নিধ্যে তারা নিজেদেরকে সার্থক করে তুলবে। প্রীতম ও মৃন্ময়ী পেল তাদের কাছের মানুষকে।
গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।